সুপ্রিয় শিক্ষার্থীরা, সাইন্স ক্লাস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আলোচনা করছিলাম প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায় ইতিমধ্যে আমরা ভার্চুয়াল রিয়েলিটি এবং ক্রাইম সার্জারি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমার সাথে আলোচনা করব বায়োমেট্রিক্স নিয়ে। প্রথম অধ্যায়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্স আমরা এই শব্দটির সাথে নিশ্চয়ই অনেকে পরিচিত। তাহলে তোমাদের থেকে জিজ্ঞেস করি যে বায়োমেট্রিক্সটা আসলে কি, বায়োমেট্রিক্সটা কি তোমরা জানো কিনা? এই শব্দটির সাথে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা পরিচিত। বায়োমেট্রিক্স নাম শুনেছো। তাহলে আমি বায়োমেট্রিক্স যাওয়ার আগে আমি তো তোমাদেরকে বলি যে এরকম বায়োমেট্রিক্স তোমরা কোথায় শুনেছো বা একটু চিন্তা যদি করো কোথায় বায়োমেট্রিক্স কথাটা শুনেছো বা কার সাথে সম্পর্কিত এই শব্দটা। নিশ্চয়ই তোমাদের মাথায় অনেক কিছু আসবে, অনেকে হয়তো বা জানো, অনেকে হয়তো স্পষ্ট ধারণা নেই বা জানতেও পারো, কারণ খুব পরিচিত একটা বিষয় বর্তমান সময়ের জন্য। আমরা সিম নিবন্ধন করতে গেলে আমরা অনেক সময় আমরা কি শুনি যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন করা হয়। তাহলে যে বায়োমেট্রিক্স পদ্ধতিটা তাহলে এটা কি বা কেন বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম কেনার জন্য কেন বায়োমেট্রিক্স পদ্ধতি লাগবে? তো অনেকে বলে যে বায়োমেট্রিক্স মানে আঙুলের ছাপ দিতে হয়। অনেকটা তাই, আবার সম্পূর্ণটা কিন্তু তাইও না। তাহলে আসো আমরা এই বিষয়টি একটু জানি। আমি বায়োমেট্রিক্সে যাওয়ার আগে বায়োমেট্রিক্স বলতে সিম নিবন্ধন করতে হয়, কেন নিবন্ধন করতে হয়, তো এই বিষয়টা সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি। আমরা সিম নিবন্ধন, সিমটা যেভাবে কিনতাম, মোবাইলের সিম কেনার জন্য আমরা কি করতাম, আমরা দোকানে যে অনেক সময় জাস্ট সিগনেচার দিয়ে সিমটা কিনে নিতাম, নাম ঠিকানা লিখে সিগনেচার দিয়ে কিনে নিতাম। আগে যে বিষয়টা হতো, অনেক সময় দোকানে এরকম হতো যে নাম সিগনেচার বা ছবির প্রয়োজন হতো না, দোকানদার এমনি বিক্রি করে ফেলত। একটা বিষয় একটু লক্ষ্য করে দেখো যে আমাদের যে ক্রাইমগুলো হচ্ছে, ম্যাক্সিমাম ক্রাইম কিন্তু আমাদের এই মোবাইল ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে সংগঠিত হয়। তাহলে ওই ক্ষেত্রে ধরো যে কোনো একটা ক্রাইম হলো, এখন গোয়েন্দা সংস্থার লোক বা আইনের যারা লোক আছে তারা যে সিমের মাধ্যমে ক্রাইমটা হয়েছে বা ওই সিমের বিষয়টা তারা খুঁজে পেল। এখন যদি সিমটা নিবন্ধন করা না থাকে তাহলে যে প্রকৃত যে লোকটাকে খুঁজে বের করাটা কিন্তু মুশকিল। এখন ধরো আমি সিম কিনবো, আমি কিন্তু আরেকজনের ছবি আমি যে কোনোভাবে কিন্তু এখন কালেক্ট করতেই পারি। যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর ছবি পাই, যখন একজনের ছবি নিয়ে আমি বা ওর মতো করে একটা সিগনেচার দিয়ে আমি সিম নিয়ে নিলাম। এখন যদি ওই সিম দিয়ে আমি ক্রাইম করি তখন কিন্তু আমাকে ধরবে না, ধরবে যার ছবি দেওয়া ছিল তাকে কিন্তু ধরবে, বা যার সিগনেচার ছিল তাকে ওই ভেরিফাই করার জন্য এতটা কিন্তু ওইভাবে ভেরিফাই করে না। ওই ক্ষেত্রে এখন ইচ্ছে করলে কি করা যাচ্ছে, একজনকে আরেকজনকে বিপদে ফেলার সুযোগ কিন্তু থাকতেছে। বাংলা সরকার চিন্তা করলো যে এইভাবে আসলে হবে না, প্রত্যেকটা সিমে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধনটা অবশ্যই বায়োমেট্রিক সিস্টেমে করতে হবে। তাহলে বায়োমেট্রিক্সটা কি? বায়োমেট্রিক সিস্টেম যখন করতে চাই দেখবো যে আঙুলের ছাপটা দেয়, তুমি দেখবা যখন সিম কিনতে যে আঙুলের ছাপ দেয়, তা আঙুলের যে ছাপ দেয় কেন দেয়? কারণ মানুষের যে আঙুলের যে ছাপ, এই দেখতে আঙুলের ছাপ, এটা হচ্ছে অদ্বিতীয়। এটা তুমি অবাক হবে এইভাবে চিন্তা করলে যে পৃথিবী সৃষ্টির পর থেকে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসেছে আমাদের এই পৃথিবীতে। তো এই মানুষগুলোর যে আঙ্গুলের যে ছাপগুলো আছে, আঙ্গুলের যে রেখাগুলো আছে, একটা মানুষের সাথে আরেকটা মানুষের কখনো মিলবে না। তাহলে অবাক হওয়ার কারণটা কি? আমরা যখন একজন আরেকজনের নাম লিখি, নাম রাখি, তখন দেখবো একজন সাথে আরেকজনের নামই কিন্তু মিলে যায়। সৃষ্টিকর্তা আসলে কত বড় কারিগর, কত বড় শিল্পী, এটা চিন্তা করলে পারা যাবে। উনি যে মানুষ সৃষ্টি করেছেন, একজনের যে আঙ্গুলের ছাপ, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ কখনো মিলবে না। এবার চিন্তা করে দেখো পৃথিবীর সৃষ্টি থেকে আজকে পর্যন্ত কত মানুষ এসেছে, একজনের যে আঙ্গুলের ছাপটা আছে একজনের সাথে আরেকজনের কখনো মিলবে না। আঙ্গুলের ছাপটা কিন্তু আমরা কম্পিউটার বাইনারি পদ্ধতিতে রূপান্তর করে দেখি, স্ক্যান করে দেখি যে একজনের সাথে আরেকজনের কখনো মিলছে না। তাহলে
আমাদের যখন ভোটার আইডি করা হয় তখন দেখবো যে আমাদের আঙুলের ছাপ নেওয়া হয়। আমাদের ভোটার আইডি আঙুলের ছাপ নিয়ে ওই নাম্বারটা সংরক্ষিত করে রাখা হয়। আমাদের সংরক্ষিত রাখার পর আমাদের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা যখন আমরা ভোটার আইডি কার্ড দিই, ভোটার আইডি কার্ডে যখন সিম নিবন্ধন নাম্বারটা দিই, তখন আঙুলের ছাপ যখন দিই তখন এটা অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ আগে তো এটা ছিল ডেটাবেসে, এটা সংরক্ষণ করা ছিল। তা পরবর্তী সময় যখন কি হবে, এই আঙুলের ছাপ যখন মিলে যায় তখন ওই ডিভাইসটা বলে যে ভোটার আইডি কার্ডের যে নাম্বার এই লোক ওইটা একই। হ্যাঁ, এখন আর সহজ করে বলি, ধরো আমাদের মোবাইল ফোনে যে থাকে, মোবাইল ফোনের ডিভাইস এখন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা ম্যাক্সিমাম মোবাইলে আছে। তাহলে এখন মনে করো যে তোমার যে মোবাইল আছে, তোমার মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আছে, তাহলে এটা থেকে তোমার আঙুলের যে ছাপ, এটা কিন্তু তোমার যে পিছনে যে ডিভাইসটা থাকে ডিভাইসের মধ্যে দিতে হয়, ইনপুট হিসেবে দিতে হয়, এটা সংরক্ষণ করতে হয়। এখন পরবর্তীতে সময় তুমি যখন ধরো তুমি এই আঙুল দিয়ে খুললে, এই আঙুলটা জাস্ট টাচ করে তো আঙুলটা তোমার মোবাইলের লকটা খুলে যাবে। এই আঙুল দিলে কি খুলবে? তোমারই হাত, এই আঙুল দিলে কি খুলবে? নিশ্চয়ই খুলবে না। তাহলে তো বুঝতেই পারতেছো আরেকজনের যে আঙুল দিলে তো অবশ্যই এটা খুলবে না। তাহলে এই আঙুলটা দিলে, এই আঙুলটা দিয়ে যখন তুমি ডিভাইসটা সংরক্ষণ করেছো তখন ডিভাইসটা বুঝতে পারে যে ব্যক্তির আঙুলটা ছিল এই ইনপুটের সাথে ইনপুটটা মিলে গেছে, তাহলে মোবাইল লকটা খুলে যায়। তাহলে কি করলো ডিভাইসটা, ওই ব্যক্তিকে অদ্বিতীয় শনাক্ত করেছে যে আগের যে লোকটা ছিল এখনকার যে লোকটা সঠিক লোক, এই জন্য খুলে ফেলছে। নিশ্চয়ই তোমার কোনো ফ্রেন্ড দিলে কিন্তু খুলবে না, তোমার অন্য দিলেও কিন্তু খুলছে না। তাহলে বায়োমেট্রিক্স কি করছে, কোনো ব্যক্তিকে অদ্বিতীয় শনাক্ত করছে। তাহলে আমরা যখন ভোটার আইডি কার্ড যখন করলাম, ভোটার আইডি কার্ড করার সময় কিন্তু আমাদের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙুলের ছাপটা দিয়ে একটা নাম্বার কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া হয়। তো ওই আঙুলের ছাপটা যখন আমি সিম কিনতে যাব, তখন আঙুলের ছাপটা যখন দিই তখন মিলে যায়, মিলে গেলে তখন তুমি এই সিম কিনতে পারবে, তখন তোমার নামে এটা করা হয়, এন্ট্রি করা হয়। তুমি নিশ্চয়ই চাইলে আরেকজনের সিগনেচার ওপেন করতে পারবে, হয়তো বা সিগনেচারের মতো করে সিগনেচার দিতে পারবে, আরেকজন ছবি সংরক্ষণ করে দিতে পারবে, কিন্তু আরেকজন আঙুলের ছাপ কিন্তু দেওয়া সম্ভব না। তাহলে ওই ক্ষেত্রে কি হচ্ছে যে নির্দিষ্ট ব্যক্তিকে তাকেই কিন্তু খুঁজে বের করাটা সহজ। তখন যদি ওই সিম দিয়ে কোনো প্রকার ক্রাইম করে বা যে কোনো সমস্যা হয়, সহজেই কিন্তু খুঁজে বের করা সম্ভব। কেন? কারণ এখন সিমটা নিবন্ধন করা আছে, কার নামে নিবন্ধন করা আছে, ওই ব্যক্তির নামে নিবন্ধন করা আছে। তাহলে সহজে কিন্তু কি পাচ্ছি আমরা, ওইটা খুঁজে পাচ্ছি যে কাকে পাচ্ছি। তাহলে বায়োমেট্রিক্সটা কি? বায়োমেট্রিক্স বলতে বোঝায় কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে পদ্ধতি, আমরা কিন্তু অদ্বিতীয়ভাবে শনাক্ত করি। তাহলে বায়োমেট্রিক্স, এখন দুইটা শব্দ, বায়োমেট্রিক্স, গ্রিক শব্দ বায়ো যার অর্থ হচ্ছে জীবন, আর ম্যাট্রিক অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে এই দুইটা শব্দ থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। আবার বলছি, গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে জীবন আর ম্যাট্রিক অর্থ হচ্ছে পরিমাপ, এই দুইটা থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্সটা কি? তা বায়োমেট্রিক্স হচ্ছে আমরা সংজ্ঞাটা যদি বলি, এক ধরনের কৌশল বা প্রযুক্তি। বায়োমেট্রিক্স এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের আচার আচরণ বৈশিষ্ট্য গুণাগুণ প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। আবার বলছি, বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি। হ্যাঁ, বায়োমেট্রিক্স কি এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে কোনো ব্যক্তির আচার আচরণ বৈশিষ্ট্য গুণাগুণ প্রভৃতি দ্বারা, কি বলছে, আচার আচরণ বৈশিষ্ট্য গুণাগুণ প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। তাহলে বায়োমেট্রিক্স কাজটা কোনো ব্যক্তিকে শনাক্ত করা। তাহলে শনাক্ত করার জন্য আমি যেমন মোবাইলের কথা বললাম, তোমার ফিঙ্গারপ্রিন্ট, মোবাইলের যে ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, তাহলে আগে কি করতে হবে, আগে সংরক্ষণ করতে হবে, ডিভাইসটার মধ্যে সংরক্ষণ করতে হবে। আঙুলের ছাপ হলো বা আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, সবগুলো পদ্ধতি আমি বলবো, এগুলো আগে কি করতে হবে, মোবাইলে সংরক্ষণ করতে হবে, বা মোবাইলে না, সরি ডিভাইসে সংরক্ষণ। মোবাইল ছাড়া কম্পিউটার হতে পারে বা বিভিন্ন হতে পারে, বিভিন্ন অ্যাক্সেস থাকে, এটা সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার পর পরবর্তী সময় যখন তুমি ওই ডিভাইসটার মধ্যে তুমি যে ইনপুটগুলো দিয়েছো, এটা হতে পারে হাত বা তোমার চোখের ইনপুট হতে পারে বা তোমার ফেস হতে পারে, যেটি আমি দিয়ে থাকি, যদি ওইটার সাথে স্বয়ংক্রিয়ভাবে মিলে যায় তখন ওইকে শনাক্ত করে, স্বতন্ত্রভাবে শনাক্ত করে যে আগের যে ব্যক্তিটা ছিল এখন এই ব্যক্তিটা। তাহলে বায়োমেট্রিক্স কাজটা কি? বায়োমেট্রিক্স কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। তাহলে কেন বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়? অনেক কাজে এখন বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। যেমন ধরো একটা অফিসে কি করা হয়, এখন বায়োমেট্রিক সিস্টেমটা ব্যবহার করা হয়। আগে কি করা হতো, মনে করো তুমি একটা কোম্পানির মালিক আছো, এখন কোম্পানিতে প্রত্যেকটা যে স্টাফগুলো আছে তারা 9টার সময় হাজির হওয়ার কথা। এখন 9টার সময় হাজির হয়ে তারা সিগনেচার করে কখন আসছে এটা লিখে রাখবে।
এখন মনে করো তোমার কোনো স্টাফ একটু ফাঁকিবাজি করে, যদি তারা চিন্তা করে যে আমি 10টায় এসে সিগনেচার করবো, পাশে 9টা লিখে রাখবো, নিশ্চয়ই ওইটা পারবে। তাহলে কি করা হচ্ছে, এখানে কিন্তু ইচ্ছে করে ফাঁকি দেওয়ার একটা সুযোগ থাকে। এরকম যদি মানে করে থাকে, একটা অফিস হতে পারে, বাতাস হতে পারে, যে কোনো জায়গায় বায়োমেট্রিক সিস্টেমটা অনেক বেশি প্রচলিত। এখন ইচ্ছে করে কিন্তু এখানে ফাঁকি দেওয়ার সুযোগ আছে সিগনেচারের মাধ্যমে। কিন্তু ধরো একটা যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এখানে রাখা হয়, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে যখন আঙুলটা রাখবে, তখন লোকটা কখন আসছে এটা কিন্তু অটোমেটিক তার মানে কম্পিউটার যে ডিভাইসের মধ্যে উঠে যাচ্ছে। লোকটা তোমার 8:58 বা 8:55 বা 9টায় বা 9:30টায় 10টায় যখন আসে তখন কিন্তু উঠে যাবে। আঙুলটা যখন তুমি রাখবে তখন কিন্তু উঠে যাবে। তাহলে এখন ইচ্ছা করে কিন্তু এখানে ফাঁকি দেওয়ার সুযোগটা থাকে না। যিনি কোম্পানির মালিক থাকেন উনি কিন্তু দেখতে পারতেছে যে উনি কখন আসছে। তুমি কিছু বললে বা লিখে রাখতে কিন্তু এখানে হচ্ছে না। আবার ঠিক যখন এখান থেকে বের হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার তুমি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা এখানে যদি ডিভাইসের মধ্যে তোমার আঙুলটা রেখে যাও, তখন ঠিক কখন তুমি বের হয়েছো এটাও কিন্তু উঠে যাচ্ছে। তাহলে এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ থাকে না। মনে করো অন্য একটা অফিসের মধ্যে যারা শুধু চাকরি করে তারা শুধু ঢুকবে, অন্য কেউ ঢুকতে পারবে না। তাহলে কি করতে হবে, ডিভাইসের গেটের মধ্যে যদি ডিভাইসটা এরকম থাকে, বিভিন্ন অফিসে থাকে ডিভাইস কি বলে দরজার সামনেই ডিভাইসটা থাকে, জাস্ট ডিভাইসটা যখন রাখবে আঙুলটা ওই অফিসে যারা থাকে তাদের আগেই এটা সংরক্ষিত করে রাখতে হবে। যখন আঙুলটা রাখবে তখন কি করবো, অটোমেটিক্যালি গেট খুলে যাবে। হ্যাঁ, গেট কিপারের প্রয়োজন নেই। তার শুধুমাত্র যাদের পারমিশন আছে প্রবেশাধিকার প্রবেশ করতে পারবে তারাই শুধু এখানে আঙুলটা দেখো রাখতেছে, খুলে যাচ্ছে। অন্য কেউ রাখলে নিশ্চয়ই কি করবে না, খুলবে না। তাহলে অন্য কোনো লোক কিন্তু ইচ্ছা করলে কিন্তু এখানে ঢুকতে পারতেছে। তার নিরাপত্তার উপর একটা বিষয় আছে। স্কুল কলেজে হাজিরায় কিন্তু আমরা ইচ্ছা করে এটা ব্যবহার করতে পারি। স্কুল কলেজে ব্যবহার করে থাকে, অনেক প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকে। যে আমরা অনেক সময় কি করি, আমরা অনেক নাম ডাকতেছি, নাম ডাকতে যখন প্রত্যেকটা নামটা কি, নাম ডাকতে অনেক সময় চলে যায়। তাহলে এখন এরকম হতে পারে যে তোমার যে ডিভাইসটা যদি যে কোনো ডিভাইস, অনেকগুলো ডিভাইস আছে আমি আলোচনা করবো। ডিভাইসটা যদি তোমার কক্ষের সামনে থাকে, কি বলে শ্রেণীকক্ষের সামনে থাকে, তখন তুমি যখন এই ডিভাইসটার সামনে দাঁড়াবা, ইনপুট দিবা, একটা ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, ফেস রিকগনিশন হতে পারে, বা হ্যান্ড ইউনিফিকেটর হতে পারে, যাই বলে আমরা এটা যখন দিব, তখন তুমি অটোমেটিকলি রুমে চলে যাবে, তখন কিন্তু অটোমেটিক তোমার হাজিরাটা উঠে গেছে। হ্যাঁ, তুমি কখন আসছো এটা কিন্তু অটোমেটিকলি উঠে গেছে। ইচ্ছা করলে কিন্তু ওই অতিরিক্ত যে সময়টা নাম ডাকার যে ঝামেলাটা এটা আমরা এড়াতে পারি। তাহলে বায়োমেট্রিক্সটা কি? বায়োমেট্রিক্স হচ্ছে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার একটা পদ্ধতি। বায়োমেট্রিক্স হচ্ছে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি। তার বৈশিষ্ট্য যেগুলো আছে, আচার আচরণ, এগুলোর মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করার একটা পদ্ধতি। তো বায়োমেট্রিক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক ভিত্তি, একটা হচ্ছে আচরণগত। শারীরিক ভিত্তি এবং আচরণগত। শারীরিক ভিত্তি মানে আমি সব শারীরিক ভিত্তিগুলো আমাদের শরীরের অংশ যেগুলো, হ্যাঁ, একেবারে শরীর, যেমন ফিঙ্গারপ্রিন্ট এটা আমার শরীরের একটা অংশ, আমার ফেস রিকগনিশন এটা শরীরের একটা অংশ, আমার চোখ এটা আমার শরীরের একটা অংশ। তাহলে এটা হচ্ছে শারীরিক ভিত্তি। আবার আচরণগত বলতে যেমন আমার সিগনেচার কিন্তু যেগুলো চেঞ্জ করতে পারে, এক এক সময় এক এক রকম সিগনেচার হয়, এটা হচ্ছে তোমার আবার আচরণগত। আবার ধরো আমার কথা বলার স্টাইল, চলাফেরার স্টাইল, এটা হচ্ছে তোমার আচরণগত পদ্ধতি। তাহলে বায়োমেট্রিক বায়োমেট্রিক্সটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক ভিত্তি, একটা হচ্ছে আচরণগত। ঠিক আছে, তাহলে চলো আমরা বায়োমেট্রিক্সের এক একটা সিস্টেম নিয়ে এক একটা নিয়ে সংক্ষেপে আলোচনা করি। যে আলোচনার শুরু থেকে আমি যে বিষয়টার কথা বললাম, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের কথা বললাম। ফিঙ্গারপ্রিন্ট মানে যে হাতের যে শিরাগুলো থাকে, হাতের শিরাগুলোর মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে পদ্ধতি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙুলের মাধ্যমে যে শনাক্ত করার যে পদ্ধতি হচ্ছে তোমার ফিঙ্গারপ্রিন্ট। এখন এই ফিঙ্গারপ্রিন্টে কি করতে হবে, এই তোমার আঙুল ডিভাইসের মধ্যে রাখতে হবে, রেখে এগুলো কি করতে হবে, ইনপুটগুলো আগে সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময় যখন তুমি এই ডিভাইসটা রাখবে, সংরক্ষণ করলে ইনপুটটা সংরক্ষণ করলে পরবর্তী সময় যখন তুমি আঙুলটা রাখবে, যদি আগের ইনপুটের সাথে এই ইনপুটটা মিলে যায় তখন ওই ব্যক্তি অদ্বিতীয়ভাবে শনাক্ত করে। তাহলে ফিঙ্গারপ্রিন্ট যে ডিভাইসটা, এই ডিভাইসটার দামটা অনেক কম এবং পৃথিবীর মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি প্রচলন আছে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটার। এটাই কেন? কারণ ডিভাইসটার দাম অনেক কম, তুলনামূলক সময় খুব কম লাগে, জাস্ট সামনে হাতটা রাখলে ডিভাইসের মধ্যে কাজ হয়ে যায়, খুব দ্রুত কাজ হয়। হ্যাঁ, আর সফলতার হার প্রায় 70%।
এই জন্য ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা সবচেয়ে বেশি প্রচলিত আছে, সবচেয়ে বেশি এটার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় বলা যায় এই ডিভাইসটা। কিছু অসুবিধা আছে, অসুবিধা খুব কম, অসুবিধা কিছু আছে। কিরকম তুমি দেখো তোমার যখন মোবাইলও ইউজ করো, ফিঙ্গারপ্রিন্ট তোমার হাতে যখন একটু পানি টাইপের থাকে, হ্যাঁ, কিংবা একটু বেশি খসখসে টাইপের থাকে, হাতের উপর কোনো ময়লা থাকে, আস্তরণ থাকে, তখন দেখো এটা ঠিকমতো কাজ করছে না। তখন হয়তো আর হাতে একটু মুছে দিলে তখন কাজ করতেছে। অনেক সময় হাতুড়ি পিঠা যারা হাতুড়ি শক্ত টাইপের কাজ করে তাদের ফিঙ্গারপ্রিন্ট যে এটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। আদারওয়াইজ ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেক ভালো। ফিঙ্গারপ্রিন্টের কথা বললাম, আমি আরেকটা বলি হ্যান্ড জিওমেট্রি। এটা আরেকটা বায়োমেট্রিক্সের আরো একটা পদ্ধতি। হ্যান্ড জিওমেট্রি বলতে বুঝি মানে হাতটা একটা ডিভাইসের হাতে যে শিরাগুলো আছে এটাকে ইনপুট হিসাবে নেবে, হাতটাকে ডিভাইসের মধ্যে রাখতে হবে। রাখার পর হাতের এই শিরাগুলোকে ইনপুট হিসাবে পরবর্তী যখন এই হাতটা রাখবে তখন মনে করো লোকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করবে। তো হাতের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। হাতটা এমনিতে ভালো, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটার দামটা একটু বেশি, হ্যাঁ, তবে অনেক সময় ওই যে একই যদি শক্ত টাইপের হাতে ময়লা থাকে, বাস্তরণ থাকে, একটু শক্ত টাইপের কাজ করা হয়, তখন দেখা যায় হাতের শিরাগুলো একটু নষ্ট হয়ে যায়, তখন প্রবলেম করে। আদারওয়াইজ ফিঙ্গারপ্রিন্টের সবচেয়ে ভালো ফিঙ্গারপ্রিন্ট করা অবস্থা যদি বলি আমরা হ্যান্ড জিওমেট্রি বলতে পারি। বায়োমেট্রিক্সে আরো পদ্ধতির মধ্যে আছে তোমার আইরিস বা রেটিনা স্ক্যানিং। আইরিস বা রেটিনা স্ক্যানিং কি? আইরিস বলতে চোখের চারদিকে যে বলয়টা আছে এই বলয়টাকে ইনপুট হিসেবে ধরে তারপর কোনো ব্যক্তিকে শনাক্ত করার যে পদ্ধতি, এটা কি করতে হবে? একটা ক্যামেরা ডিভাইসের সামনে দাঁড়াতে হবে, স্ক্রিন শুটে দাঁড়াতে হবে। তাহলে তোমার চোখের চারদিকে যে বলয়টা আছে এই বলয়টা ই করবে, কি বলে, এটাকে ইনপুট হিসাবে নেবে এবং পরবর্তী সময় যখন তোমার মধ্যে দেখো অনেক সময় তুমি তোমার মোবাইলে যখন তুমি করো চোখের মাধ্যমে তোমার করা হয়, এটা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বায়োমেট্রিক্স পদ্ধতি। এটার মধ্যে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি? যেহেতু এটা চোখ, তাহলে যারা চশমা পরে তাদের জন্য একটু প্রবলেম হয়, আবার চোখে অনেকে লেন্স ব্যবহার করে তাদের জন্য একটু প্রবলেম হয়। আবার যেহেতু ক্যামেরা ডিভাইসের সামনে দাঁড়াতে, তুমি চিন্তা করে দেখো একটা ক্যামেরা ডিভাইস যখন তুমি ছবি উঠাবা, তুমি যদি নড়াচড়া করো তখন দেখো ছবিটা একটু ঝাপসা টাইপের আসছে বা ঘোলাটে টাইপের আসছে। যেহেতু ক্যামেরা ডিভাইস, তাহলে তোমাকে সোজা হয়ে এটার সামনে দাঁড়াতে হবে। সোজা হয়ে যখন দাঁড়াবো এখানে কিন্তু একটু সময়, তারপরে আমি দাঁড়ালে আমার চোখটাকে ইনপুট হিসেবে স্ক্যান করবে, তাহলে এখানে কিন্তু একটু সময় বেশি লাগে। আর বিষয় হচ্ছে তোমার যখন একটা ছবি উঠাবা, যেহেতু ক্যামেরা ডিভাইস ছবি চোখটাকে স্ক্যান করছে, তখন যথেষ্ট পরিমাণ আলো থাকে, আলো না থাকে, আলো স্বল্প থাকে, তখন কিন্তু ভালো এটাকে রিড করতে পারে না। তাহলে আলো স্বল্প থাকলেও কিন্তু এই ডিভাইসটা ভালো কাজ করতে পারছে না। আর এটার ডিভাইসটা যে মেমোরি ডিভাইসটা, এটার দামটা অত্যাধিক বেশি, হ্যাঁ। তাহলে এই হচ্ছে এটার অসুবিধাটা। এমনিতে তো অবশ্যই ভালো, খুব সূক্ষ্মভাবে এটা মানুষকে শনাক্ত করে থাকে, কিন্তু কিছু কিছু প্রতিবন্ধকতাও আছে। আবার আছে তোমার ফেস রিকগনিশন। ফেস রিকগনিশনটা কি? ফেস রিকগনিশন হচ্ছে আমার যে ফেসটা আছে, মুখমণ্ডল যেটা আছে, এটাকে তোমার ইনপুট হিসেবে ধরে কোনো ব্যক্তিকে শনাক্ত করার যে পদ্ধতি, এটাকে বলা হয় ফেস রিকগনিশন। তাহলে এটা ক্ষেত্রে কি হবে? আমার যে মুখের যে দৈর্ঘ্যগ্রস্ত যেটা আছে এটাকে ইনপুট হিসেবে নেবে, এটা একটা ক্যামেরা ডিভাইসের সামনে দাঁড়াতে হয়, ক্যামেরা ডিভাইসের সামনে দাঁড়ালে আমার চোখটাকে না, আমার ফেসটাকে ইনপুট হিসেবে নিল। তাহলে এটাকে কোনো ব্যক্তিকে শনাক্ত করার যে পদ্ধতি, এটাকে বলা হয় ফেস রিকগনিশন। তাহলে এটারও কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতাটা কি? ওইটাও ক্যামেরা ডিভাইসের সামনে সোজা হয়ে দাঁড়াতে হবে। আলো স্বল্প থাকলে যেহেতু ক্যামেরা ডিভাইস কিভাবে ভালো কাজ করবে না, সমস্যা হয়। আরো প্রবলেম হচ্ছে অনেক সময় দেখা যাবে যে ছেলেদের কি দাড়ি, গোঁফ এগুলো নিয়ে ছেলে একটু স্টাইল করে বিভিন্ন সময়, তখন ওই সঠিক ব্যক্তিকে কি বলা হয় এটা শনাক্ত করতে একটু প্রবলেম হয়ে যায়। মেয়েদের জন্য প্রবলেম হয়ে যায়, অনেক সময় মেয়েরা ধরো কোনো বিয়ের প্রোগ্রামে যাবে, তখন যে গেটআপ থাকে, সাজুগুজু যে এরকম থাকে, সাধারণভাবে নিশ্চয়ই এরকম থাকে না, তখন তাহলে ওই সময়টা কিন্তু চেনাটা একটু মুশকিল হয়ে যায়, মানে কি গহনা টহনা মেকআপের কারণে, হ্যাঁ, সঠিক ব্যক্তিকে চিনতে করতে একটু প্রবলেম হয়ে যায়। তাহলে এই হচ্ছে বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্সে আরো অনেকগুলো পদ্ধতি আছে, যেমন সিগনেচার দিকেও কিন্তু আমরা অনেক শনাক্ত করতে পারি কে এটা। তুমি কারো ভয়েস শুনে, ধরো তুমি বাইরে একজন লোক আছে, তুমি রুমের ভিতরে আছো, তুমি কিন্তু বাইরে তোমার 4-5 জন ফ্রেন্ড যদি থাকে, তুমি কিন্তু ঘরে বসে কে কথা বলছো ভয়েস শুনে তুমি বুঝতে পারতেছো
এটা কে বলছে? এটা বায়োমেট্রিক্সের একটা পদ্ধতি। তাহলে অনেকগুলো পদ্ধতি আছে বায়োমেট্রিক্সে। আমি কিছু কিছু পদ্ধতি বললাম, তাহলে তোমার বইয়েও বিষয়গুলো ডিটেলস লেখা আছে। আশা করি এগুলো ধারণা পেয়ে গেছো যে বায়োমেট্রিক্সটা কি, কিভাবে কাজ করে, কেন কাজ করে। আবারও বলছি, বায়োমেট্রিক্স হচ্ছে একটি পদ্ধতি যার মাধ্যমে একটি প্রযুক্তি বলবো, বায়োমেট্রিক্স একটি প্রযুক্তি মানুষের আচার আচরণ বৈশিষ্ট্যের মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার একটা পদ্ধতি। ব্যক্তিকে কোনো ব্যক্তিকে শনাক্ত করার একটা পদ্ধতি হচ্ছে বায়োমেট্রিক্স। অনেকগুলো পদ্ধতি আছে, কিছু কিছু পদ্ধতি আমি আলোচনা করেছি। তোমার বইয়ে যে বিষয়টা আছে আশা করি ধারণা পেয়েছো। একটু পড়লে ভালোভাবে ধারণা, আরো স্পষ্ট ধারণা পাবে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, এই বিষয়টা একটু ভালো করে আশা করি মনোযোগ দিয়ে দেখবে। আজকে তাহলে এখানেই শেষ করি। অন্য